বন্ধুরা নমস্কার, যতন খুলুম খা। আগরতলায় বিজেপির পার্টি অফিসে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে শাসক দলের পার্টি অফিস, হামলা করেছে দুর্বৃত্তরা। আগরতলাতে বিজেপির পার্টি অফিসে দুর্বৃত্তরা বা অন্য কেউ হামলা করে ভাঙচুর করেছে, এই ধরনের কথা কি সচরাচর শোনা গেছে? 2018 সালে শাসন ক্ষমতা দখল করার পর বিজেপি অন্যদের ক্ষেত্রে যা করেছে তা কি তাদের ক্ষেত্রে এরকমটা অন্তত পক্ষে আগরতলাতে হয়েছে? খবর বেরিয়েছে যে আগরতলার প্রতাপগড়ে বিজেপির পার্টি অফিসে আপনার দুর্বৃত্তরা, দুষ্কৃতীরা নাকি হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এতদিন আমরা মাঝে মাঝেই আপনার এডিসি এলাকাতে বিজেপির অফিসে, বিজেপির মিছিলে, বিজেপির মিটিংয়ে, আপনার বিজেপি সভাতে আপনার হামলার কথা শুনে এসেছি এবং প্রায় প্রত্যেকটি হামলার পেছনে তিপ্রামথার কর্মী সমর্থকরা দায়ী বলেও শুনে এসেছি। সেই বিজেপির অফিস এখন রাজধানী শহর আগরতলাতেও অরক্ষিত। তাহলে কি বিজেপির যারা প্রতিপক্ষ তারা ভীষণ শক্তিশালী হয়ে গেছে? তারাই কি এটা করেছে? সিপিএম করেছে না কংগ্রেস করেছে? না তিপ্রামথা আগরতলায় এসে বিজেপির পার্টি অফিস ভেঙেছে তিপ্রামথার কর্মীরা? কারা ভেঙেছে? নাকি বিজেপির আভ্যন্তরীণ কোন্দলের কারণে বিজেপির দলেরই একটা অংশ এটা করেছে? এই প্রশ্নটা খুবই বড় প্রশ্ন। তার কারণ হলো বিজেপি একটা সর্বশক্তিমান দল হিসেবে পরিচিত। বিজেপি 2014 পরে এমন ভাবে নিজেকে তুলে ধরেছে যে ভারতের সীমানা ছাড়িয়ে পৃথিবীর সীমানা ছাড়িয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড সর্বত্রই সবচেয়ে বড় দল, সবচেয়ে শক্তিশালী দল বিজেপি। বিজেপির কত সদস্য সংখ্যা সেগুলো গর্বের সঙ্গে বলা হতো। প্রথমে 11 কোটি, তারপর প্রথমে 8 কোটি, তারপর 11 কোটি, তারপর আরো বেশি, এখন তো 14-15 কোটির মতন হবে বিজেপি সদস্য সংখ্যা। ভারতবর্ষের আপনার 13-14টা রাজ্যের সরকারে বিজেপি কোথাও প্রত্যক্ষভাবে কোথাও পরোক্ষভাবে সব মিলিয়ে বোধহয় 20টার মতন হয়ে যাবে বা সামান্য কম বেশি হয়ে যাবে রাজ্য বিজেপির অধীনে বা এনডিএর অধীনে। আপনার এর বাইরে বিজেপির কাছে কেন্দ্রের সরকার রয়েছে, বিজেপির কাছে বিশাল টাকার ভান্ডার রয়েছে, রাজনৈতিক ক্ষমতা রয়েছে, সরকারি প্রশাসন রয়েছে। কেন্দ্রের সরকারি প্রশাসন যেমন রয়েছে, রাজ্যের সরকারি প্রশাসন রয়েছে, পুলিশ, আর্মি, সব কিছু রয়েছে। সব কিছু থাকার পরেও, সমস্ত ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও ত্রিপুরার মতন একটা ছোট্ট রাজ্যের, আগরতলার মতন একটা ছোট্ট শহরে, ভারতের যত রাজধানী শহর আছে তার মধ্যে অধিকাংশ রাজধানী শহরই আগরতলা থেকে অনেক গুণ বড়। সেই রকম একটা ছোট্ট শহরের ছোট্ট একটা বিধানসভা কেন্দ্র হলো প্রতাপগড়। সেই প্রতাপগড়ের একটা ছোট্ট এলাকাতে বিজেপির একটা ছোট্ট অফিসে ভাঙচুর করার সাহস কারা করলো? কিভাবে করলো? এটা কি দলের ভেতরের আভ্যন্তরীণ লড়াইকে সামনে এনে দিল? পুলিশ তদন্ত করে পুলিশ জানাবে আদতে কারা করেছে, কি করেছে, কিভাবে করেছে, কখন করেছে ইত্যাদি সমস্ত কিছু পুলিশের ব্যাপার। আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের। পুলিশই আপনার আমাদের রাজ্যের শাসক দলকে সার্বিকভাবেই নিরাপত্তা দেয়। যখন বিজেপির ছোটখাটো মিছিল হয় তখন দেখা যায় সামনে, পেছনে, মাঝখানে, বুকের কাছে, হাঁটুর কাছে সব মিলিয়ে মানে মিছিলের প্রায় পুরোটা পুলিশে ব্যারিকেড করা থাকে। পুলিশ মানে একদম সন্তানের মতন বিজেপির মিছিলকে আগলে রাখে। বিজেপির যখনই কোথাও কোনো কিছু হয়, কোনো প্রোগ্রাম হয়, তখন সেখানেই পুলিশ এমনভাবে সক্রিয় থাকে যে সেখানে হিন্দিতে বলে না, পরিন্দা ভি পার নেই মার সকতা, এরকম অবস্থা হয়। তো সেই অবস্থাতে বিজেপির যে আপনার সব জায়গাতে সব অফিসও বিশেষভাবে সুরক্ষিত ধরে নেওয়া যায়। প্রতাপগড়ের বিধায়ক বিজেপির না হলেও প্রতাপগড়ে বিজেপির শক্তিশালী সংগঠন রয়েছে এবং একটা সময়ে প্রতাপগড়ের ইনচার্জ আমি ছিলাম বিজেপির তরফ থেকে। সেখানে বিজেপির আসলে বুথের যে সংগঠনটা সেটা আমি তৈরি করে দিয়ে এসেছিলাম। আমি প্রথম ব্যক্তি যে প্রতাপগড়ের ইনচার্জ হিসেবে আস্ত প্রতাপগড়ের আনাচে কানাচে ঘুরে বুথ লেভেলের মিটিং করে বুথ কমিটি তৈরি করে দিয়ে এসেছিলাম। যদিও ইতিহাস কথা প্রসঙ্গে বলে দিলাম আপনাদেরকে। এছাড়াও বনমালীপুরের
বুথ আমি তৈরি করে দিয়েছিলাম আগরতলা কেন্দ্রের সমগ্র এই এই যে বিধানসভা কেন্দ্রগুলো, সূর্যমণিনগর, বরদোয়ালি, এই কেন্দ্রগুলোর ইনচার্জ হিসেবে স্টেট কমিটির তরফ থেকে আমি গিয়ে সমস্ত আপনার বুথ কমিটিগুলো তৈরি করে দিয়ে এসেছিলাম। যাই হোক, এখনো তো আরো বেশি শক্তিশালী সংগঠন রয়েছে ধরে নেওয়া যায়। সেই অবস্থাতে বিরোধী দলের পক্ষে তো এটা সম্ভব হওয়ার কথা না। বিরোধী দলের এই মুহূর্তে শক্তি কতটুকু আছে সে সেকেন্ডারি। বিরোধী দলগুলো এই ধরনের হামলা টামলাতে যাবে এটা তো মনে হওয়ার কথা না, কারণ তারা তাদের শক্তি তো দেখাতে চায় না। তারা মনে করছে যে তাদের যা অ্যাকচুয়াল শক্তি আছে তার মধ্যে বেশিরভাগ শক্তিটাই যাতে অরক্ষিত মানে সুরক্ষিত থাকে, তার কারণে তারা আপনার তাদের বেরোনোর দরকার নেই, তাদের কাজকর্ম করার দরকার নেই। ফলে তাদের অধিকাংশ কর্মী তো এখনো আপনার ময়দানে নামেনি। ফলে তারা এইরকম তো কোনো অ্যাকশনে যাবে এটা মনে হওয়ার কোনো কারণই নাই। তাহলে কি বিজেপির ভেতরের আপনার দ্বন্দ্ব এই জায়গাতে চলে এসেছে যে এখন পার্টি অফিসে পার্টিরই অন্য কোনো গ্রুপ হামলা টামলা করছে? এটা রাজ্যের মানুষকে ভাবানোর মতন, কারণ আপনার আমাদের রাজ্য তো আপনার গত মোটামুটি 7-8 বছর ধরে অনেক কিছু দেখেছে, এমন এমন অনেক কিছু দেখেছে যেগুলো কোনোদিন ভোলার মতন না, যেগুলো আপনার রাজ্যকে অনেক দূর এগিয়ে দিয়েছে। কিন্তু কোন দিকে এগিয়েছে, সামনের দিকে না পেছন দিকে, সেটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। কিন্তু এই অনেক কিছু দেখার পর এখন আগরতলাতে এই রকম কিছু দেখবে, এইরকম সময়ে এখনো বিধানসভা নির্বাচন 2 বছর বাকি আছে, সামনে এডিসি নির্বাচন, মিউনিসিপ্যালিটি নির্বাচন এখনো আসেনি, এই বছরের শেষ দিকে হওয়ার কথা মিউনিসিপ্যালিটি নির্বাচন, যদি এই নির্বাচন পিছিয়ে না দেয়া হয়। কারণ মহারাষ্ট্রেও বিজেপি শিবসেনা সরকার অনেকদিন আগে থেকেই ছিল, কিন্তু মহারাষ্ট্রে আপনার সেখানকার যে স্থানীয় নির্বাচনগুলো সেগুলো দীর্ঘদিন পিছিয়ে দেওয়া হয়। তো সুতরাং পরিস্থিতি অনুকূল না এটা মনে করলে আমাদের রাজ্যেও যে বিজেপি তীব্রমাথা আইপিএফটি পরিচালিত রাজ্য সরকার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অন্যান্য মিউনিসিপ্যালিটি বা নগর পঞ্চায়েত ইত্যাদির নির্বাচন যে পিছিয়ে দেবে না তা গ্যারান্টি দিয়ে বলা যায় না। অনেকের রাজ্যেই তো এরকম উদাহরণ কম বেশি রয়েছে যে নির্বাচনটাকে আপনার নির্বাচনে জেতাটা নিশ্চিত না এটা মনে করলে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। আগরতলার নির্বাচন এর আগেও তো একেবারে পাক্কা টাইমে হয়নি, একটু পিছিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া আপনার এডিসি নির্বাচনের ক্ষেত্রেও ভিলেজ কাউন্সিল নির্বাচন এখনো পর্যন্ত হয়নি। আপনাদের মনে আছে একাধিক ভিডিওতে আমি ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে আলোচনা করেছি, যে ভিলেজ কাউন্সিলের মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, যেটাকে গ্রাম পঞ্চায়েতের মতনই স্থানীয় সরকার বলা হয়। অর্থাৎ গ্রাম পাহাড়ের মানুষ যেখানে যেখানে এডিসি রয়েছে সেখানে গ্রাম পঞ্চায়েতে নেই, সেখানে ভিলেজ কাউন্সিলে আপনার মানুষ, সেখানকার গ্রামের মানুষ তাদের নির্বাচনের মাধ্যমে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচন করলে পরে সেই সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারের কাছে গিয়ে তারা দাবি জানাতে পারবে যে রাস্তাটা খারাপ হয়ে গেছে, জলের ব্যবস্থা করতে হবে, অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো যেগুলো এই গ্রামীণ সরকারের হাতে ন্যস্ত আছে সেগুলো করতে হবে। সেই দাবিটা জানানোর একটা জায়গা হয়। কিন্তু সেই ভিলেজ কাউন্সিল নির্বাচন তো হয়নি এখনো পর্যন্ত, অনেক বছর হয়ে গেছে কিন্তু করা হয়নি। আপনার যা লাস্ট ইলেকশনটা বাম আমলে হয়েছিল, বাম আমলের পর রাম আমলের 7-8 বছর হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত নির্বাচন করা যায়নি। অথচ রাজ্যে এখন উগ্রপন্থা নেই, রাজ্যে আপনার উগ্রপন্থা অনেক আগেই শেষ হয়ে গেছিল। সেই অবস্থাতে উগ্রপন্থার দোষ দিয়ে তো নির্বাচন আটকে রাখার কোনো ব্যাপার নাই। রাজ্যে অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে, রাজ্যে আপনার উপদ্রবী পরিবেশ রয়েছে, এইটা তো বলার কথা এখনো পর্যন্ত বিরোধীরা পর্যন্ত বলেনি। রাজ্য সরকার নির্বাচন করতে না চাইলে এটা কি তারাই বোঝাতে চায় কিনা যে রাজ্যের পরিবেশ ঠিক নেই, বা আপনার এডিসি এলাকাগুলোতে ভিলেজ কাউন্সিল নির্বাচন করার মতন উপযুক্ত পরিবেশ তারা 7-8 বছরে তৈরি করতে পারেনি, এটাই কি তারা বোঝাতে চায়? ফলে এগুলো নিয়ে আপনার অনেক কথা হয়েছে এবং হবে, আগামী দিনেও হবে, কারণ এগুলো নিয়ে কথা বলা উচিত বলে আমি মনে করি। এর মধ্যে আপনার প্রতাপগড়ের ঘটনা, সেটা কিন্তু যথেষ্ট চিন্তা করার মতন বিষয়। এবং রাজ্যে বিজেপির সংগঠন কি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাদের ভেতরে
আভ্যন্তরীণ সমস্যাগুলো কি দিন দিন মাথাচাড়া দিচ্ছে? এই প্রশ্নটাকে কিন্তু সামনে নিয়ে আসে। আপনাদের কি মনে হয় যে বিজেপির সংগঠন দুর্বল হওয়ারই প্রমাণ এই ঘটনা? না, এটা অন্য কারুর চক্রান্ত হতে পারে, যেটা মনে হয়। এক্ষেত্রে প্রমাণ টমানোর ব্যাপার না, কারণ মনে হওয়ার কথা আপনারা এখানে লিখে জানাতে পারেন। সঙ্গে থাকবেন। ভিডিওটাকে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। যতন খুলুম খা। সবাইকে নমস্কার।